পলাতক ও সাবেক সংসদ সদস্যদের নামে আনা 5টি ল্যান্ড ক্রুজার কিনতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি নিলামে অংশ না নিলেও প্রতিটি গাড়ি 9,67,00,000 টাকা রিজার্ভ মূল্যে কিনতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে প্রথম নিলামে বিক্রি না হওয়া এমপি কোটার 30টি গাড়ির জন্য দ্বিতীয় দফায় নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চায়, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। উদ্যোতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা। প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায় বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে, এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। বাম্পার ফলন হলেও আলু নিয়ে বিপাকে কৃষক। জয়পুরহাট ও নওগাঁর হিমাগারের বাইরে দীর্ঘ লাইন, সংরক্ষণ ভাড়া বাড়ায় ক্ষোভ, অব্যবস্থাপনার অভিযোগ। আমদানি করা পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর সীমানার সাগর ও নদীতে ভাসমান লাইটারের জাহাজের বিরুদ্ধে অভিযোগ চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এ সময় রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজগুলোকে তাদের নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য করা হয়। সে সঙ্গে ত্রুটি ও অনিয়ম পাওয়ায় 4টি জাহাজকে লক্ষাধিক টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ফেরদৌস লিপির রিপোর্ট। দুটি মেটাল শার্ক স্পিডবোটে কর্ণফুলী নদীতে ভাসমান গুদাম হিসেবে থাকা লাইটারের জাহাজের খোঁজে নামে নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নগরীর বাংলাবাজার ঘাট থেকে শুরু হওয়া এই অভিযান চলে পতেঙ্গার 15 নম্বর ঘাট পর্যন্ত। এই সময় নদীতে নোঙর করা লাইটারের জাহাজগুলোর আমদানিকৃত পণ্য ও নৌযানগুলোর কাগজ যাচাই বাছাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে অসঙ্গতি ও অনিয়ম পাওয়ায় 4টি জাহাজকে 1,35,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। খাদ্যশস্য এবং ভোজ্য তেলের যে লাইটার ভেসেলগুলো পাচ্ছি, সেগুলি যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে চলে যায়, তাদের গন্তব্যে চলে যায়, তার জন্যই আসলে তাদেরকে সচেতন করা এবং তাগিদ প্রদান করার জন্য এসেছি। নৌযান এবং নাবিকদের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে যেগুলো ডিফিসিয়েন্সি ছিল, ত্রুটি বিচ্ছুতি ছিল, সেগুলো দ্রুত দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তর জানায় মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে 72 ঘন্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকে গুদাম হিসাবে ব্যবহার করছিল একটি চক্র। তবে অভিযানে সেই সংখ্যা কমে আসার দাবি সংস্থাটির। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমদানিকারকদের সাথে কথা বলেছি যেন দ্রুত পণ্য খালাস করা হয়। সেই ক্ষেত্রে তারা আমাদের পজিটিভলি সাড়া দিয়েছে। আমদানি করা ভোগ্যপণ্য নিয়ে নদীতে অবস্থান করায় গত কয়েকদিনে 1085টি লাইটারের জাহাজকে পণ্য খালাসে গন্তব্যে যেতে বাধ্য করা হয়েছে এসব অভিযানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলুর বেশ ভালো ফলন হয়েছে জয়পুরহাট ও নওগাঁয়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ ও হিমাগার ভাড়া বাড়ায় তাদের লোকসান হচ্ছে। সিন্ডিকেট করে হিমাগারে আলু রাখারও অভিযোগ উঠেছে।
সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি। রমজান মাসেও কেউ একদিন কেউ বা 5 দিন পর্যন্ত অপেক্ষা করছেন আলু হিমাগারে রাখার জন্য, অথচ মিলছে না সিরিয়াল। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে জয়পুরহাট ও নওগাঁয়। তাৎক্ষণিক বাজারজাত না করে দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। প্রতিদিন হিমাগারের বাইরে দীর্ঘ সারি তৈরি হচ্ছে আলুবাহী গাড়ির। তবে অভিযোগ উঠেছে ভাড়া বৃদ্ধি নিয়ে। কৃষক জানান, অপেক্ষা করলেও আলু সংরক্ষণ নিয়ে টালবাহানা করছে হিমাগার কর্তৃপক্ষ। এতে বেড়েছে ভোগান্তি। 5 দিন হলো আসা ভাই, এই রোডতি পড়ে আছি, এখনো স্টোরের ভিতরে ঢুকতে পারিনি। সিওরি খাওয়া দাওয়া আলু নিয়ে আসছি, এখনো মনে করেন যে এই রাস্তায় জামে পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে আছি, কোনো গাড়ি আনলোডের খবর নাই। পরিবহন ও শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় হিমাগারে ঢোকার আগেই কৃষককে আরেক দফা বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন অনিয়মেরও অভিযোগ কৃষকের। 24 সালে আলু রাখছিলাম, 30 থেকে 40 টাকা কেয়ারিং খরচ বস্তা প্রতি। আর এবছর প্রতি বস্তায় কেয়ারিং খরচ 100 থেকে 120 টাকা। সরকার যদি কিছু সহযোগিতা করে বিদেশে আলু দেয় তাহলে কৃষক বাঁচবে, না হলে কৃষকের অবস্থা খুবই খারাপ। তবে হিমাগার কর্তৃপক্ষ বলছে তাদের ধারণ ক্ষমতার অনেক বেশি আলু মজুদের জন্য জমা হয়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট। যতটুকু চাহিদা তার 3 গুণ 4 গুণ পরিমাণে আলু হলো আসতেছে, যার কারণে আমরা ইচ্ছা থাকলেও তাদের মনে করেন যে সময় মতো রিসিভ করতে পারতেছে না। গেট বন্ধ করা আছে, তারপর কৃষকেরা আসে ঘুরে যাচ্ছে। উপায় নেই, আমরা আলুগুলো দিয়ে রাখবো কোথায়? আর আমরা করবো কি? আলু তো আমরা নষ্ট করতে পারবো না। বিষয়টি প্রকাশ্যে এলেও এ নিয়ে নির্বিকার প্রশাসন। যদি কোনো কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া কৃষকের কাছ থেকে আদায় করে বা অন্য কারো কাছ থেকে আদায় করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা কৃষক পর্যায়ে আলু সংরক্ষণ করার জন্য দেশীয় পদ্ধতিতে অবলম্বন করে তারা যদি আলুটা সংরক্ষণ করে, ঘরে সংরক্ষণ করা যায়, আমরা সেই পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জয়পুরহাট ও নওগাঁয় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 15.5 লাখ মেট্রিক টন, অথচ 2 জেলার মোট 27টি হিমাগারে ধারণ ক্ষমতা রয়েছে মাত্র 2,20,000 মেট্রিক টন। রিমো সিদ্দিক, সময় সংবাদ। দেশব্যাপী উদ্বেগজনক হারে খুন, ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। দুপুরে সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে ও টিআইবি সনাকের সহযোগিতায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর ও মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানান। মাগুরার শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি সহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে যশোর, মাগুরা, সাতক্ষীরায় ও মোংলায়ও মানববন্ধন হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় জিও ব্যাগ বোঝায় একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন বাল্কহেডের ভেতরে থাকা 2 কর্মচারী। ফায়ার সার্ভিস জানায়, মহসিন এক্সপ্রেস নামের বাল্কহেডটি জিও ব্যাগ নিয়ে উপজেলার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। এর সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিও ব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকের অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাতে বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা 2 কর্মচারী নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদারীপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ভোর থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে নিখোঁজ কর্মচারী ও বাল্কহেডটির এখনো সন্ধান মেলেনি। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়ার আশা প্রেস সচিবের। শুক্রবার ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। সেপ্টেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক কনফারেন্স। এবং এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায় না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।